আজকে আলোচনা করব আর্টিকেল 29 এবং 30 নিয়ে। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল এই আর্টিকেল 29 এবং 30, যেখানে কালচারাল এবং এডুকেশনাল রাইটসকে সুরক্ষিত করা হয়েছে। এই রাইটসটি একদিকে যেমন এর কিছুটা অংশ মাইনরিটিদের রাইটস এবং কিছুটা মেজরিটি পপুলেশনদের রাইটস এক্ষেত্রে স্বীকৃত হয়েছে। আর্টিকেল 29 এটিকে প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস বলা হয়েছে এবং এটি একমাত্র সিটিজেনরাই প্রাপ্ত হবে বলে বলা হয়েছে। আর্টিকেল 29 ক্লজ 1 কি বলা হয়েছে? দিস প্রোভাইডস অল সিটিজেন্স গ্রুপস দ্যাট রেসাইড ইন ইন্ডিয়া হ্যাভিং ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ, কালচার, স্ক্রিপ্ট অ্যান্ড দি রাইট টু conserve their culture and language. This right is absolute and there are no reasonable restriction in the interest of general public here. এই আর্টিকেল 29 ক্লজ 1 এর মধ্যে দুটি বিষয় অবশ্যই উল্লেখ না করলে নয়, কারণ আর্টিকেল 29 ক্লজ 1 মাইনরিটিদের এই শুধুমাত্র ডিস্টিংক্ট কালচার, ল্যাঙ্গুয়েজ বা স্ক্রিপ্ট যে তারা সুরক্ষিত করবে বা তার যে প্রতিপালন করবে তার কথা বলা হয়নি। এক্ষেত্রে মেজরিটি পপুলেশনে যারা বিলং করে তারাও চাইলে পরে ডিস্টিংক্ট কালচার, ল্যাঙ্গুয়েজ এবং স্ক্রিপ্ট তাদের রয়েছে বলে তারা তা সংরক্ষণ করার ব্যবস্থা করতে পারে এবং এই রাইটসটি অ্যাবসোলুট, এক্ষেত্রে কোনো স্টেট রেস্ট্রিকশন প্রোভাইড করা হয়নি। আর্টিকেল 29 ক্লজ 2 তে বলা হয়েছে দি স্টেট শ্যাল নট ডিনাই অ্যাডমিশন ইনটু এডুকেশন ইনস্টিটিউটস মেনটেন বাই ইট, অর্থাৎ রাষ্ট্র কোনো ব্যক্তিকেই কোনো এডুকেশন ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে না। অর দোজ দ্যাট রিসিভ এড ফ্রম ইট, অর্থাৎ অন্য শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে যাতে সরকার তার ফান্ড প্রোভাইড করে থাকে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে কেবলমাত্র অন রেস, রিলিজিয়ান, কাস্ট, ল্যাঙ্গুয়েজ এই 4টি বিষয়ের ভিত্তিতেই কেবলমাত্র কোনো নিষেধাজ্ঞা করা যাবে না, তবে এক্ষেত্রে রিজনেবল কিছু রেস্ট্রিকশান আরোপ করতে পারে স্টেট। সেগুলো রেস্ট্রিকশানের ক্ষেত্রে যাতে এই 4টি গ্রাউন্ড না থাকে সেই বিষয়টি অবশ্যই নিশ্চয়তা প্রদান করতে হবে, অর্থাৎ বর্ণ, ধর্ম এবং জাতি, ভাষা, এই যে 4টি বিষয় উল্লিখিত হয়েছে এই আর্টিকেল 29 ক্লজ 2 তে, সেই 4টি বিষয় ব্যতি রেখে অন্য ক্ষেত্রে চাইলে সেই ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশান অ্যাডমিশনের ক্ষেত্রে তো রচনা করতে পারে, কিন্তু এই 4টি গ্রাউন্ডে কোনো ধরনের রেস্ট্রিকশান কোনো ব্যক্তির বিরুদ্ধে করতে পারে না। এই রাইটসটি একমাত্র ব্যক্তির অ্যাডমিশনের ক্ষেত্রেই প্রযোজ্য, কোনো কমিউনিটি এতে সুবিধা পাবে না। আর্টিকেল 29 ক্লজ 1 এর যে রাইটসগুলি দেওয়া হলো বা কনস্টিটিউশন যে রাইটসগুলি দিয়েছে সেটি হলো রাইট টু কনজার্ভ কালচার, কনজার্ভ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কনজার্ভ স্ক্রিপ্ট, অর্থাৎ সংস্কৃতি, ভাষা এবং যদি কোনো লিপি থাকে সেই লিপি তারা সংরক্ষণ করার অধিকারী হয়ে থাকে। এতে এই আর্টিকেল 29 আলোচনার ক্ষেত্রে আমরা আর্টিকেল 29 এর মধ্যে মাইনরিটি শব্দটা প্রত্যক্ষ করেছি। মাইনরিটি বলতে কাদের বোঝানো হয়? মাইনরিটি সংজ্ঞাটি ভারতবর্ষের সংবিধানে কোথাও উল্লিখিত নেই, তাই মাইনরিটি সম্বন্ধে সুপ্রিম কোর্ট বা বিভিন্ন সময়ে গঠিত ন্যাশনাল কমিশন এই মাইনরিটির সংজ্ঞা প্রদান করেছে। সুপ্রিম কোর্টের মতে minority means a community which is numerically less than 50% of total population, অর্থাৎ মোট যে পপুলেশন রয়েছে ভারতবর্ষে সেই মোট পপুলেশনের 50% নিচের পপুলেশনদের মাইনরিটি বলা হবে। অপরদিকে ন্যাশনাল কমিশন ফর মাইনরিটি এডুকেশন ইনস্টিটিউশন অ্যাক্ট 2004 এই কমিশনের সংজ্ঞা অনুযায়ী মাইনরিটি সেকশন 2 ক্লজ F এ মাইনরিটি সংজ্ঞা দেওয়া হয়েছে বা মাইনরিটি কারা হবেন সেটি বলা হয়েছে যে অ্যাজ ফর দি পারপাস অফ দিস অ্যাক্ট মিনস কমিউনিটি নোটিফাইড অ্যাজ সাচ বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা যাদের নোটিফাই করা হবে মাইনরিটি হিসেবে তারাই এই অ্যাক্টের যে মাইনরিটি শব্দটি উল্লিখিত হয়েছে সেটি দ্বারা তারা
বিবেচিত হবেন মাইনরিটি হিসাবে। মাইনরিটি কত রকমের? দু রকমের মাইনরিটি রয়েছে, একটি রিলিজিয়াস মাইনরিটি, অপরটি লিঙ্গুইস্টিক মাইনরিটি। রিলিজিয়াস মাইনরিটি কাকে বলা হচ্ছে? The term minority based on religion should be restricted only to those religious minorities. এই মাইনরিটি ধর্মের ভিত্তিতে কাদের বলা হবে সেটি 1992 সালে ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিজ অ্যাক্ট হয়েছিল। সেই অ্যাক্টের ভিত্তিতে 6টি সম্প্রদায়কে মাইনরিটির তকমা দেওয়া হয়েছে বা মাইনরিটি বলে বিবেচনা করা হয়েছে। তারা কে কে? মুসলিম, খ্রিশ্চান, জৈন, বৌদ্ধিস্ট অ্যান্ড শিখ, পারসিস। এই 6টি সম্প্রদায় রিলিজিয়াস মাইনরিটি। অপরদিকে টিএমএ পাই ফাউন্ডেশন ভার্সাস স্টেট অফ কর্ণাটক 2007-এ এই কেসটিতে বলা হয়েছিল মাইনরিটি শুড বি ডিক্লেয়ার্ড স্টেট ওয়াইজ, এবং অর্থাৎ মাইনরিটি ঘোষণার ক্ষেত্রে প্রত্যেকটি রাজ্যকে হিসাব করতে হবে, প্রত্যেকটি রাজ্যের জনসংখ্যার প্রতিনিধিত্ব হিসাব করে তারপরে রাজ্য ভিত্তিতে মাইনরিটি কারা সেটি ঘোষণা করতে হবে। লিঙ্গুইস্টিক মাইনরিটি কারা? As per 38th National Commission of Linguistic Minority, those persons who do not speak by language of majority is called linguistic minority. অর্থাৎ সেই সমস্ত ব্যক্তিদেরই লিঙ্গুইস্টিক মাইনরিটি বলা হবে যারা মেজরিটিদের যে ভাষা সেই মেজরিটিদের ভাষা দ্বারা তারা তাদের মত প্রকাশ করেন না বা তারা কথা বলেন না, সেই সমস্ত সম্প্রদায়কে বলা হবে লিঙ্গুইস্টিক মাইনরিটি। আর্টিকেল 29 ক্লজ 1 যে 3টি রাইটসের কথা আগে আমরা আলোচনা করলাম, যে রাইট টু কালচার, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ক্রিপ্ট, রাইট টু কনজার্ভ কালচার, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ক্রিপ্ট, এই 3টি বিষয়ে সংরক্ষণের ক্ষেত্রে কোনো নাগরিক বা নাগরিক সম্প্রদায় যে সুবিধা ভোগ করবেন সেই সুবিধা ভোগ করার ক্ষেত্রে তাকে 3টি কন্ডিশন অবশ্যই ফুলফিল করতে হবে। তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, তাকে অবশ্যই ভারতীয় টেরিটরিতে বসবাস করতে হবে এবং মাস্ট হ্যাভ ডিস্টিংক্ট কালচার, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ক্রিপ্ট। অর্থাৎ এই 3টি কন্ডিশন ফুলফিল করলে তবেই আর্টিকেল 29 ক্লজ 1 এর সুবিধা প্রাপ্ত হবেন। As per Supreme Court, these clause should be applicable for minority along with majority, অর্থাৎ 29 clause 1 এর যে অধিকারগুলির কথা বলা হলো সেই অধিকারগুলি মাইনরিটিরা যেমন ভোগ করবেন সঙ্গে সঙ্গে মেজরিটি যারা রয়েছেন তারাও এই সুবিধাটি প্রাপ্ত হবেন। এবার আলোচনা করব আর্টিকেল 29 clause 2। The state shall not deny admission into education institute maintained by it or those that receive aid from it to any person based on religion, race, religion, caste, language, etc. অর্থাৎ সরকার দ্বারা পরিচালিত কোনো এডুকেশন ইনস্টিটিউশনে শুধুমাত্র বর্ণ, ধর্ম, জাতি, ভাষা এই 4টি বিষয়ের উপর ভিত্তি করে কোনো ভেদাভেদ করা যাবে না। অপরদিকে সরকারি ফান্ডের দ্বারা পরিচালিত কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এই 4টি বিষয়ের দ্বারা সেক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না অ্যাডমিশনের ক্ষেত্রে। দিস রাইট ইজ গিভেন টু ইন্ডিভিজুয়াল, এই রাইটটি একমাত্র ব্যক্তিদেরই দেওয়া হয়েছে, কোনো নির্দিষ্ট কমিউনিটি বা কোনো এক কমিউনিটিকে দেওয়া হয়নি, অর্থাৎ কমিউনিটি রাইটস নয়, এটি ইন্ডিভিজুয়াল রাইটস। তা এই আর্টিকেলটিকে যদি আমরা ব্রেকআপ করে দেখি তাহলে কি কি পাবো? এখানে 4টি যে গ্রাউন্ডস, সেই 4টি গ্রাউন্ডে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না, সেটি একটি এর বৈশিষ্ট্য। অপরদিকে অ্যাডমিশন টু এডেড এডুকেশন ইনস্টিটিউশন, অর্থাৎ এডুকেশন ইনস্টিটিউশনের ক্ষেত্রে অ্যাডমিশন দিতে হবে এবং এটি ইন্ডিভিজুয়াল রাইটস। এবং আর্টিকেল 29 ক্লজ 2 ক্যানট বি ইনভোকড ফর সিকিং অ্যাডমিশন ইন্টু এডুকেশন ইনস্টিটিউশন গেটিং নো গ্র্যান্টস ইন এড ফ্রম স্টেট, অর্থাৎ সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আর্টিকেল 29 ক্লজ 2 বলবৎ হবে না। কোনগুলো সেগুলি? সেগুলি হলো স্টেটের দ্বারা কোনো গ্র্যান্ট প্রাপ্ত হয় না যে সমস্ত ইনস্টিটিউশনগুলো, অর্থাৎ নো গ্র্যান্টস ইন এড ফ্রম স্টেট, অর্থাৎ রাষ্ট্র দ্বারা কোনো ফান্ড তারা পায় না বা রাষ্ট্র ফান্ডের দ্বারা তারা পরিচালিত হয় না, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই অধিকারগুলি বলবৎ হবে না। আর্টিকেল 15 ক্লজ 1 এর সঙ্গে আর্টিকেল 29 ক্লজ 2 এর কিছু পার্থক্য বা বৈষম্য রয়েছে, সেগুলো এবার আলোচনা করব। যেখানে আর্টিকেল 15 ক্লজ 1 সামাজিক সাম্যের কথা বলেছে, সেই সামাজিক সাম্যে কতগুলো গ্রাউন্ডসের উল্লেখ করা হয়েছে, সেই গ্রাউন্ডসের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না। কি বলা হয়েছে? প্রহিবিট ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ, অর্থাৎ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ এই 5টি গ্রাউন্ডের ভিত্তিতে কোনো ব্যক্তিকেই
সমাজের কোনো ক্ষেত্রেই কোনো রকম বৈষম্য রচনা করা যাবে না এবং এটি আর্টিকেল 15 ক্লজ 1 প্রতিবন্ধকতা সৃষ্টি করবে সেক্ষেত্রে যদি কোনো বৈষম্য করা হয়ে থাকে। দিস ইজ অনলি এগেইনস্ট স্টেট, অর্থাৎ এটা রাষ্ট্রের বিরুদ্ধেই একমাত্র এই অধিকারটি প্রদত্ত হবে। এটা অ্যাপ্লিকেবল ইন জেল, এবং এটি সমাজের প্রত্যেকটি ক্ষেত্রেই এটি অ্যাপ্লিকেবল, অর্থাৎ এর এরিয়া এবং তার অ্যাপ্লিকেবিলিটি অনেকটা ভাস্ট। অপরদিকে 29+2-তে যেটা বলা হয়েছে সেটি বলা হয়েছে যে প্রহিবিট ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ড অফ রিলিজিয়ান, রেস, কাস্ট অর ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে 4টি গ্রাউন্ডের কথা বলা হয়েছে, যেটা আমরা 15 নম্বর আর্টিকেলে 5টি গ্রাউন্ড পেলাম। এই 4টি গ্রাউন্ড হচ্ছে রিলিজিয়ান, রেস, কাস্ট, ল্যাঙ্গুয়েজ। এই 4টি মধ্যে ল্যাঙ্গুয়েজের বিষয়টি যদিও 15 ক্লজ 1-এ উল্লেখিত হয়নি, কিন্তু এখানে 29-এর 2 নম্বরে উল্লেখিত হয়েছে রিলিজিয়ান, রেস, কাস্টের সঙ্গে ল্যাঙ্গুয়েজ, যেখানে আবার সেক্স এবং প্লেস অফ বার্থ এই দুটিকে রাখা হয়নি। ইট ইজ এগেইনস্ট স্টেট অ্যান্ড এডেড ইনস্টিটিউশনস অ্যান্ড ইজ অ্যাপ্লিকেবল ফর অ্যাডমিশন অনলি, অর্থাৎ এটা রাষ্ট্রের এগেনস্টে এই অধিকারটি বলবৎ হবে, এবং যারা রাষ্ট্রের দ্বারা প্রতিপালিত হয় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি, তাদের বিরুদ্ধেও এই অধিকারটি প্রদান করা হয়েছে। ইট ইজ অ্যাপ্লিকেবল ফর অনলি অ্যাডমিশন, অর্থাৎ এটা শুধুমাত্র ভর্তি সংক্রান্ত বিষয়েই এই অধিকারটি প্রাপ্ত হবেন কোনো একজন ব্যক্তি। অপরদিকে আর্টিকেল 15 সমাজের সর্বক্ষেত্রেই সেই অধিকারটি পাবেন বা সমানতার অধিকারটি পাবেন। আর্টিকেল 29+2 ডাজ নট গিভ পারমিশন ফর ভায়োলেশন অফ আদার ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ আর্টিকেল 29+1-এর দ্বারা অন্যান্য যে মৌলিক অধিকারগুলি প্রদত্ত হয়েছে সেই মৌলিক অধিকারগুলিকে কিন্তু ভায়োলেট করবে না আর্টিকেল 29+2। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আর্টিকেল 28 এবং 29 সম্বন্ধে। এবার আমরা পরের ভিডিওতে আলোচনা করব আর্টিকেল 30 এবং 31 নিয়ে।